আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়লাম যে মিট নিয়ে আমরা আলোচনা করছি। এই যে মিট আমরা পড়ছি, এই মিট পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যত স্পয়েলেজ প্রোডাক্ট হয়, যেগুলোকে পেরিসেবল প্রোডাক্ট বলে, যেগুলো সহজেই পচনশীল, তাদের মধ্যে মাংস হলো অন্যতম। এখানে মাংস যখন কাটা হয়, যখন আমরা দেখতে পাই যে অ্যানিমেলকে স্লাগারিং করা হচ্ছে, স্লাগারিং মানে অ্যানিমেলকে পিস পিস করে কাটা হচ্ছে। যখন একটা অ্যানিমেলকে পিস পিস করে কাটা হবে বা অ্যানিমেলটাকে মেরে ফেলা হবে, দেন অ্যান্ড দেয়ার তাদের শরীরের মধ্যে রাইগার মর্টিস বলে এক ধরনের কেমিক্যাল প্রসিডিওর শুরু হয়ে যায়, যার ফলে কি হবে, তার কেমিক্যাল নেচার অর্থাৎ পিএইচ লেভেলের পরিবর্তন হবে। কোনো খাবারের মধ্যে যদি পিএইচ লেভেলের পরিবর্তন হয়, তোদের স্টোমাকের মধ্যেও যখন পিএইচ লেভেলের পরিবর্তন হয়, হয় তোরা অ্যাসিডিক হয়ে যাস, নয় তোরা অ্যালকালি হয়ে যাস। আমরা তো অ্যালকালি খুব বেশি হই না। অ্যালকালি যদি হয়ে থাকি তাহলে অনেক ডিসঅর্ডারস আছে যেগুলো আমাদের বডিতে দেখা দেয়। কিন্তু যদি অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, যেটা আজকালকার দিনে সবার মধ্যেই খুব বেশি দেখা দিচ্ছে, যে অ্যাসিডিক কন্ডিশন হলে আমরা বুঝতে পারি আমাদের শরীরে কত রকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে? ডেন্টাল প্রবলেম হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, ডিসপেপসিয়া হতে পারে, গলা বুক জ্বালা করতে পারে, কত সমস্যা। তাহলে গোটা বডির পিএইচ লেভেল যদি পরিবর্তন হয়ে যায়, আমরা আমাদের নিজেদের শরীর দিয়ে বুঝতে পারি যে কত রকমের চেঞ্জ আমাদের বডিতে আমরা ফিল করতে পারি। অনেক সময় মানুষ পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, একদম চোখে অন্ধকার দেখে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে পিএইচ লেভেল চেঞ্জের জন্য। তো এখানেও যখন অ্যানিমেলকে স্লাগারিং করা হয়, মানে কাটা হয়, তখন আমরা দেখতে পাই ফার্স্টেই তার শরীর থেকে অনেকটা ব্লিডিং, রক্ত বাইরে বেরিয়ে যায় এবং সেই ছালটাকে ছাড়ানো হয়, যাকে স্কিনিং করা বলে। দেন কি করা হয়, দেন সেটাকে আহ ইভার্সক্রেশন করা হয়। ইভার্সক্রেশন কথার অর্থ হলো রিমুভাল অফ ইন্টারনাল অর্গান, নাড়ি বুড়ি যা থাকে সেগুলোকে মানে ইভারগেশন করে দেওয়া হয়, মানে নিয়ে বাইরে টেনে ফেলে দেওয়া হয়। কারণ আমরা জানি আমাদের যে খাদ্যনালী জিআই ট্র্যাক্ট, সেখানে সব থেকে বেশি মাইক্রোবস থাকে, এবং জিআই ট্র্যাক্টকে আমরা যদি টেনে বের করে ফেলে দিতে পারি, তাহলে সেই খাবারটাকে আমরা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারি। যেমন শুটকি মাছ, শুটকি মাছের ক্ষেত্রে পেটটা চিরে তাদের স্টোমাকটাকে চিড়ে ফেলে তাদের খাদ্য নালীটাকে এবং নাড়ি ভুড়িগুলোকে বের করে ফেলে দেওয়া হয়, তারপর মাছটাকে শুকোনো হয়। তো এরকম ভাবে প্রাণীদের ক্ষেত্রেও তাই হয়। দেন সেটাকে ওয়াশিং করা হয়, তারপর সেটাকে ইন্সপেকশন করা হয়, ভালো করে দেখা হয় কোনো রকম কোনো মাইক্রোব সেখানে অ্যাটাক করেনি তো, ওই খাবারটা খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে না তো। তারপর সেটাকে চিলিং করা হয়, প্রচন্ড ঠান্ডায় রাখা হয়। আমাদের এখানে মাংসের দোকানে দেখতে পাবি না, কিন্তু যেগুলো একটু স্ট্যান্ডার্ড দোকান, যেখানে একটু স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে মাংস বিক্রি হয়, সেখানে মাংসটাকে ঠান্ডা করা হয়। দেন কাটিং, দেন ডিবনিং, মানে বিভিন্ন পিসে, তোরা আগের দিন দেখেছিস পিসের সাইজ, এবং চিকেনের তোরা লেগ পিস নিলে তার আলাদা, ব্রেস্ট নিলে আলাদা, তোরা যদি বোনলেস চিকেন নিস, তার প্রত্যেকটা চিকেনের দাম কিন্তু তার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে সেই মাংসটার মধ্যে কতটা প্রোটিন কম্পাউন্ড আছে। অ্যাকচুয়ালি মাংস তো আমরা খাই প্রোটিনের জন্যই, তো কোন জায়গায় প্রোটিন কন্টেন্ট সব থেকে বেশি থাকে, এটা কিন্তু অ্যাজ এ নিউট্রিশনের স্টুডেন্ট হিসাবে তোমাদের জানা দরকার, যে খেলোয়াড়রা কেন শুধু চিকেনের ব্রেস্টটা খায়, কেন আমরা লেগ পিসটা কারা খায় না, যখন যারা বডি বিল্ডার থাকে তারা লেগ পিসটা খায়, তাহলে কেন খেলোয়াড়রা ব্রেস্টটা খাচ্ছে, কেন বডি বিল্ডাররা লেগ পিস খাচ্ছে, কেন সাধারণ মানুষ যারা বোঝে না তারা উইথ স্কিন চিকেন খায়, যারা হেলথ কনসাস তারা উইদাউট স্কিন চিকেন খায়, কেন খায়, প্রত্যেকটার পিছনে যদি তোমরা কেন কোশ্চেন মাথার ভেতর ঢুকিয়ে নাও, দেখবে তোমাদের কাছে সাবজেক্টটা অনেক বেশি তোমাদেরকে কিন্তু এনকারেজ করছে। প্রতিটা জিনিসের পিছনে একটা লজিক লুকিয়ে আছে। তাহলে এই যে পিস পিস করে কাটা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে দাম কেমন হবে। এবার আসছি প্রসেসিং, কিভাবে প্রসেসিং হচ্ছে না, অপশনাল হতে পারে, কারিং হতে পারে, স্মোকিং হতে পারে। আমরা যখন
ফার্মেন্টেশন পড়লাম, পাস্তুরাইজেশন পড়লাম, ইররেডিয়েশন পড়লাম, তখন আমরা দেখেছি ফ্রুটস, ভেজিটেবলস, মিট, ফিশের ক্ষেত্রে স্মোকিং প্রক্রিয়াটা কিন্তু ইউজ করা হয়, আর কারিংও ইউজ করা হয়। এটা একটা খুব ট্র্যাডিশনাল মেথড, এবং স্মোকিংও ইউজ করা হয় যাতে করে খাবারের স্বাদ গন্ধের পরিবর্তন না হয়। দেন প্যাকেজিং, দেন কোল্ড স্টোরেজ অর ফ্রিজিং, অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন। এই গেল এর টোটাল পদ্ধতি। এবার আমি আর এই কথাতে এবার আমরা আসি যে আমরা ফার্স্টেই বলেছি স্ল্যাগারিং করছি। স্ল্যাগারিং মানে কি বললাম নিজেরা একটু বল, আমরা বলতে বলতে যেন আমাদের পড়াটা মাথার ভেতর ঢুকে যায়। একটু ডিসকাশন ক্লাস করব আজকে, ঠিক আছে? চলো, স্ল্যাগারিং মানে কি বললাম বলো। বল বল, কেউ একজন আনমিউট করে বল, এত সময় নেই, ঝটপট উত্তর দে। স্ল্যাগারিং করা মানে কি বললাম? মানে যে অংশটার জন্য নষ্ট হয়ে যাবে সেই অংশটাকে বাদ দেওয়া। না, স্ল্যাগারিং মানে পিস পিস করে কাটা। ও হ্যাঁ ম্যাম। সো অ্যানিমাল যখন স্ল্যাগারিং হচ্ছে, ড্রেসিং মানে মুরগির ছাল পালকগুলোকে ছাড়িয়ে ফেলা হচ্ছে এবং মাংসটাকে পিস পিস করে কাটা হচ্ছে। কেন কাটা হয় না তার উপর ডিপেন্ড করে, তুই তো গোটা চিকেনটা খাবি না, রান্না করবি না, তোকে তো পিস পিস করে কাটতে হবে। আমরা অনেক সময় কেউ বলে ছোট ছোট পিস করবে, কেউ বলে মিডিয়াম সাইজ পিস করবে, কেউ বলে বড় পিস করবে, কেউ বলে আমাকে কাকু চিকেনের লেগ পিস দেবেন, কেউ বলে আমাকে ব্রেস্টটা দেবেন, কেউ বলে আমাকে গলার দিকটা দেবেন। তো এক একটা মানুষের এক এক রকম চাহিদা। তো মাংসটা যখন কাটা হয়, স্টাগেরিং করার উদ্দেশ্য হলো পিস পিস করে মাংসটাকে কাটা, তারপর সেটাকে ড্রেসিং করা। ঠিক আছে? ড্রেসিং এর মাধ্যমে কি হয়, তার হাইড, অর্গান, ইনিশিয়াল ক্লিনিং, প্রিপেয়ার কার্কেস ফর ফার্দার প্রসেসিং। যা কিছু পালক, লোম আছে, তার অর্গান আছে, সেগুলোকে আমরা যেগুলো খাবো না, যেগুলো আমাদের মানে আমরা খাই না, মানুষরা খায় না, এডিবল পার্ট নয়, ইনএডিবল পার্ট। ইনএডিবল মানে যে অংশগুলো আমরা খাই না, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। দেন হলো চিলিং। সবসময় খেয়াল রাখবি, মাছ, মাংস, ডিম, দুধ এরা 0 থেকে -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে চিলিং করা হয়, যাতে করে এর মধ্যে থাকা সমস্ত মাইক্রোবস এর গ্রোথকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া যায়। দেন হলো কাটিং। কাটিং তো আমি বললাম বিভিন্ন পিসে কাটা হয়, তার উপর ডিপেন্ড করে তার প্রাইস, তার টেক্সচার, তার টেস্ট, এটা ডিপেন্ড করে। দেন হলো ফার্দার প্রসেসিং। ফার্দার প্রসেসিং এর মধ্যে প্রথমেই আসছে ভেরিয়াস টেকনিক ইউজ করা হয়। কারণ কিনা মাইসিং, ধর তোরা চিকেন স্যুপ খাবি, সেখানে যদি চিকেনের হাড় মিশে থাকে, তোদের ভালো লাগবে খেতে? ভালো লাগবে? লাগবে না, হ্যাঁ ম্যাম। নিশ্চয়ই লাগবে না। আমরা যখন চিকেন স্যান্ডউইচ খাই, সেখানে যদি বোন মিশে থাকে, ভালো লাগবে খেতে? না লাগবে ম্যাম। না। তাহলে সেখানে আমার বোনলেস চিকেনই লাগবে। তাহলে একটা দোকানদার যখন তোকে বোনলেস চিকেন দেবে, তার পরিমাণটা অনেক বেশি দিতে হচ্ছে, বোন থাকলে সেইটা পরিমাণটা কমে যায়, এই জন্য বোনলেস চিকেনের দামও অনেক বেশি হয়। এবার বোনলেস চিকেনটা যারা আমরা অ্যাজ এ নিউট্রিশন স্টুডেন্ট, কোন বোনলেস চিকেনটার মধ্যে প্রোটিন কন্টেন্ট সব থেকে বেশি থাকে এটা আমাদের জানা দরকার। এবং কোন পেশেন্টকে, খেলোয়াড় যদি আজকের দিনে তোরা স্পোর্টস নিউট্রিশন নিয়ে ভবিষ্যতে মাস্টার ডিগ্রি করতে যাস, তখন তোদের জানতে হবে স্পোর্টস নিউট্রিশন, স্পোর্টস ম্যানদের আমরা কি ধরনের ডায়েট প্রোভাইড করব। তোরা যদি কেউ স্পেস নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে চাস, তখন তোকে জানতে হবে স্পেস নিউট্রিশন আমরা কিভাবে প্রোভাইড করব। যদি তোরা আইসিইউতে মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কোনো বড় হসপিটালের যদি তোরা ডায়েটিশিয়ান হোস, তখন তোকে জানতে হবে সেইখানে যারা যায় তাদের বড় বড় বাইপাস সার্জারি হয়ে থাকে, আইদার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়ে থাকে, আইদার কোনো লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, তাহলে তাদেরকে আমরা কি প্রোভাইড করব। সো ইচ অ্যান্ড এভরিথিং you can clear your idea which content, which part of the chicken are provide each and every situation, মানে মেনটেন করার জন্য কোন সিচুয়েশনে which are providing the part of the chicken, কোন ধরনের চিকেনের অংশ আমরা দেব, নট অনলি দ্য চিকেন, আদারওয়াইজ সমস্ত ধরনের খাবারের সম্পর্কে এই কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার থাকে। দেন আসছি গ্রাইন্ডিং।
গ্রাইন্ডিং মিট ইনটু স্মলার পার্টিকলস। ফার্স্টে মিনসিং করার অর্থ হলো ছোট ছোট, আমরা যখন বললেস আমরা বলি যে আমি চিকেন স্যুপ বানাবো, আমরা যে দোকান থেকে চিকেন নিই বলি দাদা চিকেন স্যুপ হবে, ও ঠিক পিসগুলো সেই মতো করে। আমি যদি বলি যে চিলি চিকেন বানাবো, ও ঠিক পিসগুলো সেরকম বানিয়ে দেয়। সেটা ডিপেন্ড করে যে আমরা কি বানাবো খাবারটা দিয়ে, এবং তার উপর ডিপেন্ড করে সেই খাবারটার কোয়ান্টিটি, মানে খাবারটার সাইজ পিস কেমন হবে, তার টেক্সচার কেমন হবে সেটা ডিপেন্ড করে। ধর তুই চিলি চিকেন খাচ্ছিস আর ছোট ছোট মাংসগুলো টুকরো টুকরো নকুলদানার মতো সাইজ করেছিস, তোর কি ভালো লাগবে খেতে? ভালো লাগবে না। তো এই কনসেপ্টটা থাকতে হবে। দেন আসছে কারিং। কারিং মানে হলো আমরা এটা একটা ট্র্যাডিশনাল মেথড যেখানে সল্ট সুগার ইউজ করা হয় এবং ন্যাচারাল পদ্ধতিতে এখানে কি করা হয়, সমস্ত মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলা হয়। দেন স্মোকিং। স্মোকিং বেসিক্যালি করা হয় খাবারের মধ্যে স্মোকিং করে জলটাকে ইভাপোরেটেড করে দেওয়া হয়, যাতে তার ফ্লেভার এবং প্রিজার্ভের কোনো সমস্যা, মানে টেক্সচারের কোনো সমস্যা না ঘটে। দেন হলো সসেজ মেকিং। তোরা অনেক সময় হটডগ খাস, চিকেন হটডগ, তার মধ্যে চিকেন সসেজ থাকে, লম্বা লম্বা চিকেনের ললিপপের মতো দেখতে। তো কম্বাইনিং মিট উইথ সিজনিং, এই খাতাটা আমার উল্টে গেছে, এটা তোরা লিখে নিবি। আমি আমার খাতাটা খুলি এক সেকেন্ড, দাঁড়া, নাহলে আমার পড়াতে অসুবিধে হবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, সসেজ মেকিং এ আমরা দেখতে পাচ্ছি কম্বাইনিং মিট উইথ সিজনিং, কি বলেছে, অ্যান্ড স্টাফিং ইনটু কেজিংস। আমরা অনেক খাবারে দেখি সসেজটাকে স্টাফিং করে দেওয়া থাকে, পাউরুটির ভেতরে ঢুকিয়ে দেওয়া থাকে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই তোরা বেকারি জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে এটা দেখতে পাবি। ঠিক আছে। দেন হলো স্টোরেজ মেথড। কোন কোন পদ্ধতিতে আমরা মাংস স্টোর করতে পারি? ফার্স্ট পয়েন্ট হবে রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন মানে আমি বলেছি ফ্রিজের মানে নর্মাল যে বডিটা সেটা হলো রেফ্রিজারেশন, মানে রেফ্রিজারেটর, যেটাকে ফ্রিজ বলে। আর ফ্রিজের ওপরের যে অংশটা যেখানে আইস জমে সেটাকে বলে ফ্রিজিং, মানে যেখানে বরফ তৈরি হয়। তাহলে রেফ্রিজারেটরের টেম্পারেচার 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরমকালে রাখা হয়, যেখানে কি করা হয়, মানে শর্ট টাইমের জন্য খাবারটাকে স্টোর করা হয়, যাতে করে মাইক্রোবায়াল গ্রোথটাকে আমরা কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য স্টপ করতে পারি। ফ্রিজিং এ কি করা হয়, -80 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তারও নিচে খাবারকে লং টার্ম স্টোর করে রাখা হয়, যাতে করে কোনো মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি, প্রিজার্ভিং মানে অ্যাক্টিভিটি না হয় এবং মাংসটার কোয়ালিটি এবং সেফটি জোন মেনটেন করে মাংসটাকে রাখা হয়। এবার আমরা আসছি প্যাকেজিং। তোরা অনেক সময় ফেসবুক ইউটিউব খুলে দেখতে পাবি প্রচুর ব্লগার ইউএসএ থেকে ব্লগিং করে। তো সেই ব্লগারদের ব্লগিং থেকে দেখতে পাই তারা যখন শপিং মলে যায় সেখানে তো ওপেন এরিয়াতে কোনো মাছ মাংস এরকম কাটা হয় না, ওখানে সব একটা হিডেন এরিয়াতে এই কাজগুলো হয় এবং প্যাকেটিং করে শপিং মলে চলে আসে। তো সেখানে ভ্যাকুয়াম প্যাকিং করা হয়, যেখানে রিমুভ করে দেওয়া হয় এয়ারটাকে। আমরা জানি এয়ারের মধ্যে সব থেকে বেশি মাইক্রোবস থাকে এবং মেসোফিলিক ব্যাকটেরিয়া যারা যারা নর্মাল টেম্পারেচারে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নর্মাল টেম্পারেচারে বিলং করতে পারে, তাদেরকে কি করা হয়, রিমুভ করা হয়। তারপর খাবারটাকে স্টোর করা হয়, যাতে করে সমস্ত অক্সিডেশন প্রিভেন্ট করা যায়, সেল লাইফ প্রিভেন্ট করা যায় এবং মাংসের ফ্রেশনেস, কালার, টেক্সচার বজায় থাকে। আর হলো মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। এটা একেবারে নতুন একটা প্যাকেজিং পদ্ধতি। ম্যাম নতুন মানে খুব নতুন নয়, ভ্যাকুয়াম প্যাকেজিং এর পরে এটা এসেছে। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা হয় সেটা হলো রিপ্লেসিং এয়ার, মানে যে কোনো একটা প্যাকেটে যখন তুই খাবারটাকে ভরবি তার আগে সমস্ত তার মধ্যে থাকা সমস্ত গ্যাস দিয়ে সেই এয়ারটাকে পুরো রিমুভ করে দেওয়া হয়, মানে কোনো রকম কোনো এয়ার সেখানে প্রেজেন্ট নেই, এবং যার ফলে মাইক্রোবায়াল গ্রোথটা স্লো ডাউন হয়ে যায়, কোনো অক্সিডেশন ঘটে না, পিএইচ লেভেলের পরিবর্তন হয় না, ময়েশ্চার কন্টেন্ট লস করে দেওয়া হয়, যার ফলে অনেক দিন খাবারটাকে নিরাপদে সেফ মানে স্টোর করে রাখা যায়। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ ম্যাম। ওকে। দেন আমরা আসছি ফিশ। এই পেপার গুলো উল্টে গেছে, তোরা একটু লিখে নিবি খাতায়। লিখছিস তো এগুলো নাকি? হ্যাঁ ম্যাম। লিখে রাখবি।
নালে পড়তে অসুবিধে হবে নিজেদের। চলো এবার আমরা পড়ছি ফিশ। তাহলে আমরা জানি পুকুরে যখন মাছ ধরা হয় তখন আমরা জানি ক্যাচিং করা হয়, মানে জাল দিয়ে নেট দিয়ে মাছগুলোকে ধরা হয়। এই যে পদ্ধতিটাকে এটাকে কি বলা হয় না, এই যে মাছ ধরার যে টেকনিক এটাকে অনেক সময় আমরা বলি ফিশিং, বলি না? ফিশিং হ্যান্ডেলিং, মানে ফিশারম্যানরা কি করে, ফিশিং করে, মাছগুলোকে কট করে, মাছগুলোকে ধরে ফেলে। তো মাছগুলোকে ধরে ফেলার সাথে সাথে আমরা দেখতে পাই মাছগুলোকে ল্যান্ডিং করা হয়, জল থেকে তুলে স্থলে ফেলা হয়। সেই সময় তাদের প্রসেসিং করতে হয়, সেই সময়ই তাদেরকে ক্লিনিং করতে হয়, সেই সময় তাদের গাটিং করতে হয়, GUTTING, এটা আমরা ডিসকাশন করব। তারপর সেটাকে স্কেলিং করা হয়, তারপর সেটাকে ফিল্টনিং করা হয়। এই যে এতগুলো কথা বললাম, তোরা কি কেউ কখনো দীঘাতে গেছিস? দীঘা গেছিস কখনো? বা ডায়মন্ড হারবার গেছিস, যেখানে ফিশিং হারবার আছে, যেখান থেকে সমুদ্র থেকে মাছগুলোকে তুলে বড় বড় টন টন ইয়েতে তোর নৌকো করে, জাহাজে করে মাছগুলো ছোট ছোট ভ্যানে করে, বিভিন্ন রকম কন্টেনারে করে সেগুলোকে ওই মাছের যেখানে মানে আড়ত থাকে সেইখানে চলে আসে, সমুদ্র থেকে নিকটবর্তী স্থানে মাছগুলো চলে আসে। সেইখানে মাছের শেপ, সাইজ, টেক্সচার, মাছের কোয়ালিটি, এইগুলো অনুযায়ী মাছগুলো ডিভিশন হতে থাকে। তারপর সেগুলো দাম নির্ধারণ হয়, তারপর লোকজন সেগুলো বরফ দিয়ে দূর দূর প্রান্তে সেগুলোকে ডিস্ট্রিবিউশন হতে থাকে। তো মাছ যেহেতু ভীষণ দ্রুত পচে যায়, এজন্য মাছকে তাড়াতাড়ি পরিষ্কার করা দরকার, নোনা জলে তাড়াতাড়ি কি হয়ে যাবে, মাছগুলোর পচন হয়ে যাবে। এই জন্য নোনা জল থেকে তুলেই আগে সেটাকে ধুয়ে ফেলা হয়, তারপর ঠান্ডা করা হয়, বরফ দেওয়া হয়, তারপর লবণ অনেক সময় দিয়ে দেওয়া হয়, ওই বরফটার মধ্যেই লবণ দেওয়া থাকে, এবং স্মোকিং করা হয়। স্মোকিং এর মাধ্যমে যত রকম মাইক্রোবস থাকে সেগুলোকে মেরে ফেলার চেষ্টা করা হয়, যাতে করে কোনো আনওয়ান্টেড মাইক্রোবস তার মধ্যে থেকে খাবারটাকে নষ্ট করতে না পারে। এবং -2°C তাপমাত্রায় দেখা গেছে মাছকে যদি তার ভেতরের ইন্টেস্টাইনটাকে কেটে ফেলে দেওয়া হয়, মাছকে বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এটুকু কি বোঝা গেল? ওকে, চলো দেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আছে ক্লিনিং। ক্লিনিং মানে কি? ক্লিনিং এন্ড গাটিং মানে কি? ক্লিন করা মানে কি? পরিষ্কার করা। পরিষ্কার করা। তাহলে মাছের কিটা আমরা পরিষ্কার করি? ইনার পার্ট, ইনার অর্গান, আর গ্রিলস মানে কানকো, আর নাড়ি ভুড়ি যেগুলো থাকে, ইনার পার্ট, ব্লাড, মানে মাছের যে তোর ওই পিত্তথলিটা, ইন্টেস্টাইন, এইগুলোকে আমরা আগে কেটে ফেলে দিই, তাই না, গোটা মাছ বাজার থেকে আনার পর। তারপর স্কেলিং অ্যান্ড স্কিনিং মানে কি, তার আঁশগুলোকে ছাড়ানো হয়, তারপর তার ভালো করে ওয়াশ করে ধুয়ে নেওয়া হয়, তারপর কি করা হয়, ফিল্টনিং করা হয়, FILLETING, ফিলিটিং। ফিলিটিং, ফিলিটিং কথার অর্থ হলো, বা কাটিং কথার অর্থ হলো, তোরা অনেক সময় পমফ্লেট ফ্রাই খাস বা পমফ্লেটের ফিলে খাস, ওই যে ভেটকি ফ্রাই, ভেটকি ফিলে, বা ওই যে ওটাকে কি বলে, কাটলেট, মাছের কাটলেট, ফিশ কাটলেট, তো ওগুলো কোনটা দিয়ে তৈরি হয়? ফিল্টারিং, ফিল্ট, মানে ওই শুধুমাত্র কিছু কিছু মাছ আছে তাদের থেকেই কিন্তু ওই ফিশ ফ্রাই বানানো যায়। বড় বড় পেটগুলো যে বেরিয়ে আসে সেগুলো ভেটকি মাছ, পমফ্লেট, পমফ্লেটের হয় না, সরি, ভেটকি আর মাছ যাদের মধ্যে কাঁটা থাকে না। এই ফিল্টনিং করার অর্থ হলো কাটিং ফিশ ইনটু ফিলেট, ফিল করা হয়, বড় বড় হাত, দেখবে এক এক সময় হাতের মাপে যেমন ফিল নিবি সেরকম দাম হয়, যত বড় নিবি তত দাম বেশি হয়, ঠিক আছে। দেন সেগুলোকে প্রিজার্ভেশন মেথড স্মোকিং হতে পারে, সল্টিং হতে পারে, ম্যারিনেটিং হতে পারে, এইগুলো বিভিন্ন প্রসিডিওর টেকনিক অ্যাপ্লাই করা হয়। দেন স্টোরেজ করা হয়। স্টোরেজ মানে চিলিং। চিলিং মানে স্টোরিং ফিশ। আমরা জানি প্রত্যেকটা মাছ, মাংস, ডিমকে আমি আগেও বললাম 0 থেকে 4°C তাপমাত্রায় রেফ্রিজারেশন করা হয়, আর -18°C তাপমাত্রায়
ফ্রিজিং করা হয়, মানে বরফের মতো জমে যাবে। আমাদের বাড়ির ফ্রিজে তো আমরা বেশি দিন রাখতে পারি না, কিন্তু যখন এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয় সেই মাছগুলোকে বহুদিন, এই যেমন শপিং মলে মাছ কি প্রতিদিন বিক্রি হয়ে যায় নাকি, ওই তো কতদিন, 7 দিন, 10 দিন, 15 দিন মাছ থাকে, কিন্তু সেটা আমাদের খাওয়া সত্যি খুব ক্ষতিকারক। কিন্তু কি আর করা যাবে, মানুষের এত ফাস্ট লাইফে যেমন অবস্থা তেমন ব্যবস্থা অবলম্বন করতে হয়। দেন সেটাকে প্যাকেজিং করা হয়। প্যাকেজিং মেথড অ্যাজ ইউজুয়াল, মিটে যা পড়েছে ফিশের ক্ষেত্রেও সেম তাই, সেম প্যাকেজিং, ভ্যাকুয়াম এবং মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং ইউজ করা হয়। তাহলে ফার্স্টে আমাদের একটা জিনিস জানতে হবে, যখন হিমায়িতকরণ করা হচ্ছে তখন একটা জিনিস খেয়াল রাখবি, -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজিং করা হয়, আর 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেফ্রিজারেশন করা হয়। এই দুটো টেম্পারেচার ভুলবি না, ঠিক আছে? আর একটা জিনিস অনেক সময় আমরা দেখতে পাই যে কিউরিং করা হয়। এই কিউরিং করার অর্থ হলো, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়, ডিফাইন কিউরিং। কিউরিং করার কথার অর্থ হলো, মানে এই যে যেটা তোদেরকে এইমাত্র পড়ালাম, যে লবণ দেওয়া, বাড়িতে যেমন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা অনেকদিন ভালো থাকে। অনেক সময় শুটকি মাছ তোরা দেখেছিস ইন্টেস্টাইনটা কেটে বাদ দিয়ে, তোরা দীঘাতে যদি যাস, ফিশিং হারবারে যদি যাস, তোরা দেখতে পাবি এরকম দড়ির মধ্যে মাছগুলোকে টাঙানো আছে, বা বালির ওপরে মাছগুলোকে ফেলে দেওয়া হয়। গরমের তাপে মাছগুলো ভেতরে থাকা জলটা পুরো চুষে নেয়, এবং জল যদি চুষে নেয় তাহলে তার পচনও রোধ হয়ে যাবে। এইভাবে স্বল্প খরচে, খরচ বেশি হয় না এই পদ্ধতিতে, এইভাবে খাদ্যের কি করা হয়, প্রিজার্ভেশন করা হয়। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি, বা এটা পড়া হয়ে গেল। এবার আসছি এগ। এগকে কিভাবে আমরা প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন করব? না, খুব সহজ প্রসেস। প্রথমে আমরা কালেকশন করব, দাঁড়া বার করি। প্রথমে আমরা কালেকশন করব, দেন আমরা গ্রেডিং করব, দেন প্যাকেজিং করব, তারপর স্টোরেজ করব, তারপর ডিস্ট্রিবিউশন করব, তারপর রিটেল, তারপর কনজাম্পশন। তাহলে ফার্স্টে কালেকশন, বিভিন্ন যতগুলো 100টা মুরগি থেকে ডিমকে কালেক্ট করবি, তারপর গ্রেডিং করবি কোন ডিমটা বড়, কোনটা মিডিয়াম, কোনটা ছোট, তারপর সেটা প্যাকেজিং হবে, তারপর সেটা স্টোরেজ হবে, তারপর ডিস্ট্রিবিউশন হবে, রিটেল হবে, কনজাম্পশন করব, তারপর সেটা আমরা খাবো। তাহলে এটা নিশ্চয়ই আর বলার কিছু নেই, এক লাইন করে একটি করে কথা লেখা আছে, যা বললাম মুখে সেটাই লেখা আছে। এটা এত সহজ কোশ্চেন পরীক্ষায় কোনোদিনও পড়বে না। তো এটা শুধু ডিম কিভাবে স্টোর করি এটা নিজেদের নলেজের জন্য পড়ে রাখ, যা যা এতক্ষণ পড়িয়ে এসছি সেইগুলোরই চান্স পড়ার বেশি থাকে। ঠিক আছে? চলো, দেন আসছি ভেজিটেবল কিভাবে স্টোর করবো। বলতো একটু শুনি, এটা কাদের বাড়িতে চাষ হয়? চাষবাস কাদের বাড়িতে আছে? সবজি চাষ কাদের বাড়িতে হয়? হাত তোল তো একটু দেখি।